সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে আরণ্যক নাট্যদল প্রযোজিত নাটক কোম্পানি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে লোকনাট্যদল প্রযোজিত নাটক সুন্দর। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন করলাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 9টায় থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 9টা 40 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। তুই বলে আমারে মারণের লেগে হ্যারে 50,000 টাকা সাচ্ছস। হ্যাঁ, তোর এই কথাও কয়ে দিছে? হরে বোন বুঝছি তো, আরে তোমার আপন কেউ না। আমি বলছি আমি তারে বিয়ে করব, কিন্তু একটা শর্ত দিছি, সে সবার কাছ থেকে যা যা নিছে সবকিছু যদি ফিরায় দেয় তাহলে। আমার কি মনে হয় দিদিমণি জানো, সুরজ ভাই সবাইরে সবকিছু ফিরাই দিব। তার কথা শুনে আমার মনে হচ্ছে সে তোমার অনেক ভালোবাসে। পরানপুর থানা। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী মির্জা নিশাত। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপু? আমি আছি, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে আড্ডা হবে। কেমন যাচ্ছে এই সময়টা? গানের সাথে ব্যস্ততা কতটুকু আছে? ভালো যাচ্ছে, গান নিয়েই ব্যস্ত আছি। স্টেজ প্রোগ্রাম, তারপর মৌলিক গানের কিছু কাজ, নতুন কাজ চলছে। মৌলিক গান তো আসলে একজন শিল্পীর জন্য সবচেয়ে আমার কাছে মনে হয় কমফোর্টের জায়গা, আবার চ্যালেঞ্জও থাকে অনেক। কোথায় কোথায় এখন কি কি কাজ করা হচ্ছে মৌলিক গানের? আমি খুব রিসেন্ট একটা কাজ করছি আকাশ মাহমুদের সাথে, ওটা ওরই কম্পোজিশন করা। আচ্ছা, খুব শীঘ্রই হয়তো পাবলিশ হবে। আমি বলবো যে বর্তমান সময়ের যদি খুব বেশি অধিক ব্যস্ত সময় পার করে থাকে সেটা হচ্ছে আকাশ মাহমুদ। তার সাথে কাজ করলে মানে গান মনে হয় এমনিতেই জনপ্রিয় হয়ে যায়, মানুষের কানে চলে যায়। তো তার সাথে কাজ করার অভিজ্ঞতা কি এবারই প্রথম, এর আগে কাজ করেছেন? না, আমি এর আগে কাজ করিনি, বাট আমাদের মাঝে মধ্যে ওর স্টুডিওতে যাই, দেখি ওর কাজ, দেখি ভালো লাগে। তো সেই হিসাবে ও আমাকে আবার খুব রেসপেক্টও করে, বড় বোনের মতো। তো বলে যে আপু চলেন তাহলে আমরা একটা কাজ করি একসাথে। এটা নিশ্চয়ই আধুনিক লোকগান, একটু ফোক ধাঁচের হবে। হ্যাঁ, আচ্ছা। গানটা কি রেকর্ডিং শেষ? কাজ করা? না, রেকর্ডিং এখনো শেষ হয়নি। আমি আসলে একটু ফিজিক্যালি অসুস্থ ছিলাম, যে কারণে আমি একটু সময় নিয়েছি। আমি হয়তো নেক্সট উইকে করে ফেলবো। আচ্ছা, এটা কি মিউজিক ভিডিও আকারে রিলিজ হবে না শুধু অডিওটা? হ্যাঁ, মিউজিক ভিডিও আকারেই রিলিজ হচ্ছে আর কি, হবে।
আচ্ছা, তো প্ল্যানিংটা একটু জানতে চাইবো যে মিউজিক ভিডিওর প্ল্যানিংটা কেমন, সেখানে আপনি থাকবেন কিনা বা কি ধরনের মিউজিক ভিডিও তৈরি হবে, এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, আপনি এটা জানেন কিনা? আসলে এখনো ওইভাবে কোনো পরিকল্পনা করা হয়নি, তবে আমার যে কয়টা গান রিলিজ হয়েছে এই পর্যন্ত সবগুলোতে মোটামুটি আমি বেশিরভাগ মানে মডেল অভিনয় করেছি আর দু একটা গানে অবশ্য ছিল মডেল ছিল, তো এটা এখনো ডিসিশন নিতে পারছি না কি করি। আর নিজের ইউটিউব চ্যানেল নিয়ে কি কাজ করছেন? হ্যাঁ, আমার একটা চ্যানেল আছে, আমি আমার চ্যানেলে গান দু একটা রিলিজ দিই মাঝে মধ্যে। আচ্ছা, ইউটিউব চ্যানেল থাকা মানে কিন্তু এমন না যে শুধুমাত্র চ্যানেলটা করলাম আবার সেটা ফেলে রাখলাম হয়ে গেল, সেখানে প্রতিনিয়ত একটা কন্টেন্ট দেওয়ার কিন্তু একটা প্রেশার থাকে সবসময়। আমি জানি না আপনি সেই প্রেশারটা ফিল করেন কিনা কখনো? না, এটা আসলে একটা প্রেশার, এটা মেনটেন করা একটু কষ্ট। আর সবসময় তো মৌলিক বড় গানগুলো দেওয়া হয় না, যে কারণে আমরা হয়তো ছোট ছোট শর্টস যে ভিডিওগুলো আছে ওটা আপলোড করে চ্যানেলটাকে জাস্ট একটু মানে ইয়ের মধ্যে রাখি, যে অ্যাক্টিভ থাকা। হ্যাঁ হ্যাঁ, একদম গানের শুরুটা যদি জানতে চাই, সেটা তো অনেক ছোটবেলাতে, কিন্তু আপনি মিউজিক ইন্ডাস্ট্রির সাথে অ্যাজ অ্যান আর্টিস্ট কাজ করা স্টার্ট করেছেন 3 বছর, খুব বেশি সময় না। খুব বেশি সময়। এতগুলো বছর কেন নিলেন? আসলে আমার জন্ম হবার পর থেকেই আমি গান শুনেই বড় হয়েছি। আমার আব্বু গান করতেন, আর আমার পারিবারিক যে আবহটা ছিল ওটা একদম কালচারাল একটা পরিমণ্ডলে আমরা ছিলাম। কিন্তু ওই যে মেয়েদের বিয়ে হওয়ার পর একটু প্রবলেম হয়ে যায়, আবার একটা গ্যাপ পড়ে যায়, আর সব হাজবেন্ড তো আসলে কালচারাল মাইন্ডেরও থাকে না। তো এই জন্য আমি নিজেকে আসলে গানের জন্য যতটুকু সময় দেওয়া দরকার ছিল অতটুকু সময় দিতে পারিনি, এই জন্য একটু দূরে ছিলাম। আর তখন দেখলাম যে গানের যেহেতু সময় দিতে পারছি না, একটা জবে ঢুকে গেলাম। ওই জবে ঢুকে ওইখানেই ক্যারিয়ারটাকে ফোকাস করার চেষ্টা করেছি। তো আসলে আমার যে ভালোবাসার জায়গা গান, এই ভালোবাসার জায়গাটা আসলে শেষ হচ্ছিল না। আমার মনে হয় আপনি যখন ভালো লাগার কাজ থেকে দূরে থাকবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার আসলে গান ভালো লাগে, আমাকে আবার গানে ফিরতে হবে। তাগাদাটা মানুষ অনুভব করে, তাই না? আমি জবে ছিলাম, বাট আমার গানের প্রতি যে মায়া, গানের প্রতি যে ভালোবাসা, এটা কখনো যায়নি, কারণ আমার ব্লাডের মধ্যে এই গানটা আছে। আমার আব্বু গান করতেন, বললাম আমার ফ্যামিলিতে মোটামুটি সবাই টুকটাক গান করে। যেমন এখন আমার ভাইয়ের ছেলে খুবই দুর্দান্ত গায়ে, শিখছেও। আশা করি ও খুব ভালো একটা জায়গায় পৌঁছাবে। শিল্পী হিসেবে ক্যারিয়ার করা কিন্তু অনেক চ্যালেঞ্জ। সেক্ষেত্রে কর্পোরেট জব করে আবার এই জায়গাটা ম্যানেজ করা এখন এই সময়টাতে এসে কঠিন হয় কিনা? আসলে সবকিছুই কঠিন, কিন্তু একটু ম্যানেজ করে নিতে হয়। আর মানুষ ইচ্ছে করলে আমার কাছে মনে হয় সবকিছুই সম্ভব, চেষ্টা করলে। আমি সেই চেষ্টাটাই করছি, দেখি কি হয়। ছোট্ট একটা মেয়ের চোখে সঙ্গীতকে দেখা, সঙ্গীতকে শোনা, কি ধরনের গান শুনতে ভালো লাগছে, কাদের প্রতি আগ্রহটা তৈরি হচ্ছে, কাদেরকে দেখে মনে হচ্ছে একটু গানটা গাই, এই ব্যাপারগুলো কেমন ছিল? আমার ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি অনেক ভালোবাসাটা ছিল, অনেক গভীর। আর আমি ছোটদের গান করতে আমার কেন জানি ভালো লাগতো না ছোটবেলাতেই। আমি সবসময় বড়দের গান করতে পছন্দ করতাম। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন এই গানগুলো অনেক হিট, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও। মানে আমি সবসময় আব্বুর সাথে আমি কোনো স্টেজে গেলেও আমি বড়দের গানগুলোই, এই গানগুলোই করতাম। তো মানুষ তখন খুব অবাক হইতো যে এত ছোট্ট একটা মেয়ে এত কঠিন কঠিন গান করছে। আমার কাছে মনে হয় আমি এখনকার চেয়ে তখন অনেক ভালো গান করতাম। গ্যাপের কারণে হয়তো ওই সময়ের মতো এত ভালো গাইতে পারি না। চর্চা একটা বড় বিষয়, রাইট। প্রথম স্টেজ শো কবে, কোথায়, কিভাবে হয়েছিল? এটা খুব বেশি একটা মনে নাই, তবে আমার আব্বুই ছিল সাথে। আমার আব্বু হারমোনিয়াম এত ছোটবেলায় যে মনে নেই সেটা? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে, একদম ছোট থেকেই গান করি। তো স্টেজে আব্বুর সাথে, আব্বু হারমোনিয়াম প্লে করছিল পাশে, আমি গান করছি, এবং এই গানটাই আমি করেছিলাম, আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও। একটা অডিটোরিয়ামের মধ্যে হচ্ছিল প্রোগ্রামটা, তো সব দর্শক তখন অ্যাপ্রিসিয়েট করছিল আমাকে, বাট আমি তখন বুঝি নাই। ওয়ান্স মোর বলে আমাকে রিকোয়েস্ট করছিল, বাট আমি তখন ওয়ান্স মোর কে জিনিস সেটাই বুঝি নাই। এটার মানেটা আমি ভয় পেয়ে গেছি যে তাহলে কি আমার গান পছন্দ করে নাই। তো পাশে থেকে আমার আব্বু বলছিল যে তোমাকে আরেকটা করতে বলছে। গান গেয়ে প্রথম রেমুনারেশন যদি আপনি বলতে চান, কত ছিল সেটা? তখন
400-500 টাকার মতো বোধহয় ছিল। আচ্ছা, সেটাই অনেক বড় একটা অনেক ব্যাপার। বড়, হ্যাঁ। এখন পর্যন্ত তো আসলে অনেক স্টেজ শো আপনি করেছেন, সবচেয়ে মেমোরেবল স্টেজ শোর কথা যদি জানতে চাই কোনটার কথা বলবেন? আমি লাস্টে যে ঈদের পরে একদিন পরে আমি ভুয়াপুর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো ওখানে আমি যখন স্টেজ থেকে নামলাম তখন একটা ছেলে একটু দূরে দাঁড়িয়ে খুব আনইজি ফিল করছে, আমার কাছে মনে হচ্ছে সে কিছু বলতে চায়। তো আমি বললাম কিছু বলবেন, পরে বলতেছে যে আমার মানে ওনার কাছে 10টা টাকা একদম হাতে এইভাবে নিয়ে এসে বলে আমি আপনাকে এটা দিতে চাই 10 টাকা। আচ্ছা। তো আমি টাকাটা পেয়ে অনেক খুশি হয়েছি, যে আমার কাছে মনে হয়েছে এই টাকাটা তার কাছে অনেক মূল্যবান, এবং এই টাকাটা আর্ন করতেও হয়তো তার অনেক কষ্ট হয়েছে, মানে ওনাকে দেখে যা মনে হচ্ছিল। তো ওই টাকাটা আমি এখনো আমার গানের ডায়েরির মধ্যে রেখে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা আমার এটা জীবনের আসলে 10 টাকা টাকা না, এটা অমূল্য এবং এটা মানুষের ভালোবাসা। হ্যাঁ, এবং ওই টাকা, হ্যাঁ এটাই ওর পুরো ভালোবাসাটা ওই টাকার মধ্যে জড়ানো ছিল। এটা তার ফেজের মধ্যে হয়তো তার সর্বস্বটুকুই হ্যাঁ সে আপনাকে দিয়েছে। যখন স্টেজে উঠেন তখন আসলে কোন ধরনের গানের রিকোয়েস্ট বেশি আসে? স্টেজে আসলে তো মানে আমরা চাই একটু সফট গান করব, সফট গান করতে ভালো লাগে, মেলোডিয়াস করতে ভালো লাগে, কিন্তু স্টেজে গেলে আসলে আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা গান করতে পারি না। গানগুলো একটু এন্টারটেইনিং গানগুলো বেশি পছন্দ করে মানুষ। দর্শক তখন খুব মানে নাচার মুডে থাকে, যে কিভাবে একটু এন্টারটেইন নেবেন, নাচের গান, বিটের গান হবে, ওই ওগুলাই তো সব ধরনের গানই গাইছেন, আধুনিক লোকগান বা আধুনিক আমরা যে এখন যেটাকে বলছি মডার্ন ফোক, সেগুলো গাইছেন। কিন্তু নিজের একটা পছন্দের ধারা থাকে না? আমার বেসিক অ্যাকচুয়ালি আধুনিক। আমি আধুনিকই ছোট, ওই যে বললাম যে তুমি আমি যে কি তোমার পুরোনো দিনের বাংলা গান, হ্যাঁ এগুলোই আমার ভালো লাগে। বাট ইদানিং এসে আমি একটু ফোক করার চেষ্টা করছি, আধুনিকের পাশাপাশি একটু ফোকও করছি। যখন একজন শিল্পী নতুন করে একটা সময় গ্যাপ দিয়ে আবার ঘুরে দাঁড়াতে চায় শিল্পী হবার আকাঙ্ক্ষা বা বাসনা নিয়ে, সেটা কঠিন, অনেক কঠিন। এই স্ট্রাগলটা শুধুমাত্র সমাজের সাথে না, আমার কাছে মনে হয় নিজের সাথে একটা যুদ্ধ করতে হয়। এটা কেমন ছিল আপনার ক্ষেত্রে, কি অনুভব করছিলেন? কঠিন, এই বিষয়টা অনেক কঠিন। নতুন করে সবার সাথে কমিউনিকেশন করা, নতুন করে আবার প্র্যাকটিস করা একটু কঠিন। তারপরও আমি যেহেতু এটা আমার মধ্যে আছে, আমি এটাকে ধারণ করি, এই জন্য আমার অতটা কঠিন, মানে গান গাওয়াটা অত কঠিন মনে হয় না, সহজ করেই নিয়েছি আর কি। কিন্তু চ্যানেল বা নেটওয়ার্কিং এর জায়গাটা তো আবার, হ্যাঁ এটা আমার জন্য একটু এটা আমার জন্য একটু ডিফিকাল্ট, কারণ আমি এখনো সবার সাথে পরিচিত ওইভাবে হয়ে ওঠেনি, এই জন্য আমার জন্য এটা একটু। এখন পর্যন্ত কোন কোন মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করা হয়েছে? অনেকের সাথেই কাজ করেছি আমি। এখন তো মিউজিক ডিরেক্টর অনেক আছেন যারা নিজস্ব অনেক চ্যানেল মেনটেন করেন, তারাও আমাকে দিয়ে অনেকগুলো গান করিয়েছে। আচ্ছা, গানের ক্ষেত্রে লিরিক খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এখন আমরা কিন্তু অনেকের কাছে, অনেক অডিয়েন্সই এটা বলে থাকে যে ভালো লিরিক হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় সঙ্গীত শিল্পী হিসেবে, যে নতুন নতুন অনেক ধরনের লিরিক তো আসে আপনার কাছে, সেগুলো কি আসলেই মানসম্মত? আমার কাছেও মনে হয় যে আসলে আগের মতো, আগে যে গানগুলো আমরা অনেক দিন পর্যন্ত গানগুলো থাকতো আমাদের মধ্যে, এখনো কিন্তু আমরা পুরোনো দিনের অনেক গান শুনি, কিন্তু এখন যে গানগুলো হচ্ছে এগুলা একটা সময় একদম ঝড়ের মতো আসছে গানগুলো, খুব হিট হচ্ছে, আবার কয়েকদিন পরে গানগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটার পেছনে আসলে গানের পেছনে সময়টা আমার কাছে মনে হয় কম দেওয়া হয়। আগে আমরা শুনেছি যে গানের পেছনে অনেক সময় দেওয়া হতো, একটা গান নিয়ে 3 দিন 4 দিনও লেগে যেত একটা রেকর্ডিং এর জন্য, 1 মাস সময় লাগতো। এখন আমরা স্টুডিওতে গেলে দেখা যায় আমরা আধা ঘন্টা একটা গান গিয়ে ভয়েস দিয়ে দিচ্ছি। তো আসলে কতটুকু পারফেকশন আনতে পারছি, এটা একটা বড় প্রশ্ন রেখে যায়। সামনের দিনগুলো নিয়ে কি পরিকল্পনা আছে, মানে কিভাবে এগোবেন, কি কি কাজ করবেন, নতুন কোনো কাজ পাইপলাইনে আছে কিনা যেটা সামনে আসবে? আমি আমার চ্যানেলটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করছি, যে আমার গানগুলো বেশিরভাগ আমার চ্যানেলেই থাকুক। তারপরও আশেপাশের চ্যানেল যারা আমাকে নক করে, যেমন 2টা গান অলরেডি আমাকে একজন পাঠিয়েছে, তার গানটাও হয়তো করব। আমার চ্যানেলটাকে এস্টাবলিশ করব, আর স্টেজ প্রোগ্রাম করতে ভালো লাগে, এটাকে আমি মানে করতে পছন্দ করি। স্টেজ প্রোগ্রাম নিয়ে একটু ব্যস্ত আছি। নিজের চ্যানেলে কন্টেন্ট আপলোড করা মানে কিন্তু একটা ইনভেস্টমেন্টের ব্যাপার, বড় রকম একটা ইনভেস্টমেন্ট। সেটা উঠে আসবে কি আসবে না এটা আসলে কেউ বলতে পারে না, সেটা একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। তারপরও চেষ্টা করছি যে
কম হলো মাসে বা 2 মাসে একটা একটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ সেটাই, নিজের আর্কাইভটা যেন দিনে দিনে সমৃদ্ধ হতে থাকে। আপু কথা বলতে ভালো লাগছিল, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আমার ইচ্ছে ছিল আরো একটি গান শুনবার, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। খুব ভালো থাকুন, সবসময় প্রাণবন্ত থাকুন এবং আগামী দিনগুলোর জন্য আপনার শুভকামনা রইল অনেক। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।